আচ্ছু ৬৪ বার ইনায়ার কথায় ইরফান চোখ মুখ কুঁচকে তাকালো। এই মেয়েটা তাকে পেয়েছেটা কি? সকাল থেকে যতবার হাঁচি তুলে ইনায়া ততবার মেয়েটা গুনে গুনে রেখেছে। সেদিন ভার্সিটিতে ভেজার পর থেকে ইরফান জ্বর আর ঠান্ডা লেগেই আছে। আজ ৩ দিন ধরে জ্বর, তারপর ওষুধ খাওয়ার নাম নিচ্ছে না মেয়েটা। এই নিয়ে ইনায়া মহাবিরক্ত। বিরক্তিতে ইনায়া মুখ দিয়ে শব্দ করলো। ইনায়া ইরফার সামনে একটা চেয়ার টেনে বসলো। সেদিন ভার্সিটি থেকে ফেরার পরে ইনায়া ইরফাকে জানিয়েছিল ইনায়া ইরফার সাথে একই রুমে থাকবে। ইনায়ার বাসা থেকে বাবা মায়ের অনুমতি নিয়ে এসেছে। এ কথা শুনে ইরফা অনেক খুশি হয়েছিল। তারপর থেকেই ইনায়া আর ইরফা একসাথে থাকছে। দুজনের বাসায় ঢাকায়, কিন্তু ইরফার বাসায় ভার্সিটি থেকে একটু দূর হওয়ার কারণে হোস্টেলে থাকছে। আর ইনায়ার বাসার কাছে থাকলেও সে ইরফার সাথে থাকবে বলে হোস্টেলে এসেছে। ইরফার জ্বর নিয়ে ইরফার মা বাসা মাথায় করে রেখেছে। অনেক বুঝিয়ে ইরফার বাবা রায়ান ইসলাম শান্ত করেছে নূরজাহান বেগমকে। ইরফা ওষুধ না খাওয়ায় ইনায়া ওকে বকছে। ও তা না শুনে কল্পনার জগতে পাড়ি জমিয়েছে অনেক আগে। সেদিন এই কথা ভাবতে লাগলো ইরফা। সেদিন হুট করে গাড়িটা সামনে চলে আসতেই কেউ একজন তার হাত ধরে টেনে নিয়েছিল, আর মুহূর্তের মধ্যেই সে পড়েছিল একটি শক্ত পুরুষের বুকে। এটা আর কেউ নয়, এটা ইহান। ইরফার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে ইহান। ইরফার এমন অবস্থায় কি করা উচিত বুঝে না উঠতে পেরে হাঁ করে তাকিয়ে রইল। ওর ওইভাবে তাকানো দেখে ইহান কিছু বলতে যাবে তার আগে তাদের গায়ে কাদা মাটি পানি এসে লাগলো। এটা দেখে ইহানের মেজাজ তীর তীর করে বেড়ে গেল। সাথে সাথে ইরফাকে নিজের থেকে সরিয়ে ধাক্কা দিল। ইরফা পড়তে পড়তে নিজেকে কোনো মতে বাঁচিয়ে নিল। ইনায়া ইরফাকে এমনভাবে ভাবতে দেখে ওর কাঁধে ধাক্কা দিল। তখনই ইরফা কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো। ইনায়া জানতে চাইলে ইরফা কিছু না বলে থামিয়ে দিল। এই নিয়ে আর কথা বাড়ালো না কেউ। আজ ওরা ভাবলো ভার্সিটিতে যাবে। সকালের নরম রোদে ঝলমল করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস। শতবর্ষী ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা লাল ইটের ভাঙনগুলো যেন সময় সাক্ষী হয়ে নীরবে গল্প বলে যাচ্ছে। সবুজে ঘেরা প্রশস্ত রাস্তা, পুরোনো গাছের ছায়া, দূরে ভেসে আসা শিক্ষার্থীদের হাসি, আড্ডা, সব মিলে জায়গাটা আলাদা এক প্রাণ ছিল। টিএসসির সামনে চত্বরে ছোট ছোট দলে জড়ো হয়ে গল্প করছিল শিক্ষার্থীরা। কেউ ক্লাসে যাওয়ার তারা দ্রুত হাঁটছে, কেউ আবার বেঞ্চে বসে নোট নিয়ে আলোচনা করছে। বাতাসে মিশেছিল তরুণ স্বপ্ন আর ভবিষ্যৎ করা অধম্য প্রত্যয় গন্ধ। ইরফা চারপাশে তাকিয়ে মৃদু হাসলো। অসুস্থতার কারণে এতদিন ঘরে বন্দি থাকার পর আবার এই প্রাণচঞ্চল পরিবেশে ফিরে আসতে পেরে তার মনটা হালকা হয়ে গেল। ইনায়া তার হাত ধরে বলল, অনেকদিন পর কেমন শান্তি শান্তি লাগছে। ইরফা হেসে মাথা নাড়ালো। সত্যি এই এক সপ্তাহ যেন তার কাছে 1 মাসের মতো দীর্ঘ মনে হয়েছিল। ইরফা আর ইনায়া ধীরে ধীরে ডিপার্টমেন্টের দিকে এগিয়ে যাচ্ছিল। চারপাশে পরিচিত মুখগুলোকে দেখে ইরফা মনটা বেশ ভালো লাগছিল। অনেকের সাথে কথা বলতে বলতে আগাচ্ছিল ওরা। হঠাৎ সামনের দিক থেকে জুবাইরকে আসতে দেখা গেল। সাদা শার্টের হাতা কোণে পর্যন্ত গোটানো, কাঁধে ব্যাগ ঝোলানো। দূর থেকেই তাদের দেখে তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। কয়েক পা এগিয়ে এসে সে তাদের সামনে দাঁড়ালো। কেমন আছো এখন? জুবাইরের প্রশ্নটা ছিল ইরফার উদ্দেশ্যে। ইরফা মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই ভালো। ভালো। 1 সপ্তাহ তো পুরো ক্যাম্পাসে মিস করলে। তার কণ্ঠে ছিল স্বাভাবিক আন্তরিকতা। ইরফা কিছু বলার আগে জুবাইরের দৃষ্টি এক মুহূর্তের জন্য ইনায়ের দিকে চলে গেল। আর সেই মুহূর্তেই ইনায়ের বুকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। মেয়েটা যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তার নয়ন দুটো বারবার জুবাইয়ের দিকে ছুটে যাচ্ছিল, যেন অজান্তেই চোখ দুটো তাকে খুঁজে নিচ্ছে। অথচ জুবাইর ছিল একদম স্বাভাবিক। সে ইরফার শরীরে খোঁজখবর নিচ্ছিল, ক্লাসের আপডেট দিচ্ছিল, মাঝে মধ্যে ইনায়ের দিকেও সৌজন্যবশত তাকাচ্ছিল। তুমি কেমন আছো ইনায়া? জুবাইর প্রশ্নে ইনায়া হকচকিয়ে গেল। জি আলহামদুলিল্লাহ ভালো। 1 সেকেন্ডের বেশি তার চোখে চোখ রাখতে পারল না, দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। জুবাইর হয়তো বিষয়টা খেয়ালই করলো না, কিন্তু ইরফার চোখে এড়ালো না কিছুই। সে চুপচাপ দুজনকে দেখে গেল। ঠোঁটে কোনো অদ্ভুত এক হাসি ফুটে উঠল তার। জুবাইর ব্যাগ থেকে 2টি নোট বের করে ইরফা আর ইনায়ার দিকে এগিয়ে দিল। এই নাও, গত 1 সপ্তাহের সব ক্লাসের নোট, তোমাদের জন্য আলাদা করে গুছিয়ে রেখেছিলাম ইরফা। ইরফা অবাক হয়ে নোটগুলো হাতে নিল। এত কষ্ট করে কি দরকার ছিল? জুবাইর কাজ জাগালো। ব্যাপার না, এইটুকু করাই যায়। ইনায়ার হাতে একটা নোট তুলে দিল সে। আর তুমি এটা রাখো, কিছু টপিক তোমারও কাজে লাগবে। ইনায়া ধীর স্বরে বলল, ধন্যবাদ। জুবাইর শুধু হালকা এসে মাথা নাড়ালো, তারপর ওদের বিদায় দিয়ে হাঁটা ধরল। কয়েক কদম এগিয়ে গিয়েও আবার থেমে গেল জুবাইর, যেন কিছু বলতে চাচ্ছে কিন্তু দ্বিধা করছে।
ইরফা বিষয়টা বুঝতে পেরে দ্রুত কুচলো। কিছু বলবেন? জুবাইর হালকা অপ্রস্তুত হাসলো। আসলে তোমার অসুস্থতার সময় বুঝলাম তোমাদের কারোর সাথে আমার ঠিকমতো যোগাযোগের কোনো মাধ্যম নেই। যদি কোনো দরকার হয় বা নোট টোট পাঠাতে হয় তখন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। কথাটা শুনে ইরফান মৃদু হেসে বলল, ও এই ব্যাপার। হ্যাঁ, যদি সমস্যা না থাকে তাহলে তোমাদের নম্বর বা আইডি দিতে পারো। ইনায়ের বুকটা কেমন যেন ধক করে উঠল, যদিও মুখে কিছুই প্রকাশ করলো না সে। ইরফা স্বাভাবিকভাবে প্রথমে নিজের নম্বর বলে দিল। জুবাই সেটা ফোনে সেভ করে নিল। তারপর দৃষ্টি গেল ইনায়ার দিকে। তোমারটাও দাও। ইনায়া কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর শান্ত গলায় নিজের নম্বরটা বলে দিল। জুবাই নম্বর সেভ করে বলল, এবার অন্তত কাউকে খুঁজে না পেয়ে হারিয়ে যেতে হবে না। এত সহজে হারিয়ে যাই নাকি আমরা? ইরফার কথায় জুবাইর সামান্য হাসলো। বিদায় নিয়ে জুবাইর চলে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে চলে যাওয়ার পরও ইনার চোখ কিছুক্ষণ সেই দিকে স্থির হয়ে রইল। তার অজান্তেই ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি ফুটে উঠছিল। আর পুরো বিষয়টা দেখে ইরফার চোখে খেলে গেল দুষ্টু এক ঝিলিক। জুবাইর যেতেই ইরফা ইনায়াকে কোণে দিয়ে গুঁতা দিয়ে বলল, কাহিনী কি বলতো? জুবাইর ভাইয়াকে দেখে তুই এমন ব্লাশ করছিস কেন? ইরফার কথা শুনে ইনায়া লজ্জায় আরো একটু ব্লাশ করলো। এটা দেখে ইরফা হেসে উঠে বলল, আচ্ছা এই কাহিনী। এত কিছুর পরেও ইরফার চোখ একজনকে খুঁজতে লাগলো, কিন্তু তার দেখা ইরফা আজ আর পেল না। জুবাই চলে যাওয়ার পর ইরফা আর ইনায়া হোস্টেলের উদ্দেশ্যে হাঁটতে শুরু করল। তখন বিকালটা পড়ন্ত বেলার রঙিন রঙিন হয়ে উঠেছে। পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে ঢলে পড়েছে। সোনালি আলো গাছের পাতায় ফাঁক করে ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। দিনের কোলাহল এখনো পুরোপুরি থামেনি, তবে তার মাঝে এক ধরনের শান্ত কোমলতা নেমে এসেছে। প্রশস্ত পথের দুপাশে সারি সারি গাছগুলো দীর্ঘ ছায়া ফেলে রেখেছে মাটিতে। হালকা বাতাসে পাতাগুলো দুলে উঠছে, আর সেই মৃদু শব্দ যেন বিকেলের নীরব সৌন্দর্যকে আরো গভীর করে তুলেছে। দূরে কোথাও কয়েকজন শিক্ষার্থী গল্প মগ্ন, কেউ বা ধীর পায়ে হোস্টেলের দিকে ফিরছে। ইরফা আর ইনায়াও পাশাপাশি হাঁটছিল, দুজনে কারো মুখে তেমন কোনো কথা নেই। দিনের ক্লান্তি আর বিকালের শান্ত পরিবেশের জন্য তাদের নীরব করে তুলেছে। আকাশে এক কোণে তখন কমলা, সোনালি আর হালকা বেগুনি রং মিশে এক অপূর্ব দৃশ্য তৈরি হয়েছে। সেই আলো এসে পড়ছিল ইনায়ের মুখে। সে অন্যমনস্ক চোখে সামনের দিকে তাকিয়ে হাঁটছিল, আর ইরফা মাঝে মাঝে তার দিকে তাকিয়ে মুচকে হাসছিল। ক্যাম্পাসের ব্যস্ততা ধীরে ধীরে সন্ধ্যার দিকে ঝুঁকছে, আর সেই পড়ন্ত বিকালের নরম আলোয় দুই বান্ধবী নিজেদের হোস্টেলের পথে এগিয়ে চলল। অন্যদিকে শহরে অভিজাত এলাকায় অবস্থিত খান বাড়িটার সন্ধ্যার আলোয় আরও দৃষ্টিনন্দন লাগছিল। তিনতলা বিশিষ্ট বিশাল বাড়িটা চারপাশে সব বাড়ির মধ্যে আলাদা করে নজর কাড়ার মতো। আজ সকাল থেকেই ইহান ভার্সিটিতে যায়নি। বাবার সাথে গুরুত্বপূর্ণ কিছু কাজে অফিসে যেতে হয়েছিল তাকে। সারাদিন ব্যস্ততার শেষে বাড়িতে ফিরতেই ড্রয়িং রুমে বসে থাকা দাদি মুচকি হেসে বললেন, আজ তো বেশ ক্লান্ত দেখাচ্ছে তোমাকে ইহান। ইহান শুধু হালকা হেসে মাথা নাড়ালো। ওর বাবা আরিফ খান এখন কোম্পানির বেশিরভাগ দায়িত্ব সামলান। বড় ছেলে ঈশান বাবার সাথে নিয়মিত অফিসে যায় এবং ব্যবসার কাজ দেখাশোনা করে। আর ইহানের ভাবি পড়াশোনায় ব্যস্ত। দাদা মাঝে মাঝে কোম্পানিতে গেলেও বয়সের কারণে এখন আর আগের মতো নিয়মিত যেতে পারেন না। আর ইহানের মা ডক্টর সায়রা খান হাসপাতালে ব্যস্ততা সামলিয়ে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছেন। ডাইনিং টেবিলেই রাতের খাবারের সময় পরিবারের সবাই একসাথে বসেছিল। আড্ডা, হাসি আর গল্পে উঠেছিল পরিবেশটা। ইহান খেতে বসতে ইহানের দাদা ওকে খেপানোর জন্য বললেন, কিরে আজকাল এত চুপচাপ কেন? নাকি কোনো মেয়ের কথা ভাবছিস? কথাটা শুনে টেবিলে বসে তাকে সবাই হেসে উঠল। ইহান বিরক্ত হয়ে বলল, দাদা ভাই তোমার আর কোনো কাজ নেই? আছে তো, নাতে প্রেমের খবর রাখা। আমি প্রেম করছি না। এই কথাটা সবচেয়ে সন্দেহজনক। শুধু ইহানই যেন আজ একটু চুপচাপ। দাদার কথায় ইহান চোখ মুখ কুঁচকে তার দিকে তাকিয়ে রইল। বিষয়টা বড় ভাই ঈশানের চোখে এড়ালো না। কি ব্যাপার, আজ এত চুপচাপ কেন? ইহান পানির গ্লাস হাতে নিয়ে বলল, কিছু না, অফিসের কাজ একটু বেশি ছিল। কথাটা বললেও নিজের কাছে কেন যেন উত্তরটি সম্পূর্ণ সত্যি মনে হলো না। খাওয়া শেষ করে নিজের রুমে চলে এলো। জানালার পাশে দাঁড়িয়ে দূরে আলো ঝলমলে শহরটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ করে অকারণে একটা মুখ মনে পড়ে গেল তার। বড় বড় মায়া ভরা চোখ, ভিতর ভিতর চাহনি। ইহান বিরক্ত হয়ে চোখ বন্ধ করলো। অদ্ভুত মেয়ে, নিজে কি কথাটা বললো সে? প্রায় 2 সপ্তাহ কেটে গেছে। এই 2 সপ্তাহ ইরফার সাথে ইহানের আর একবারও দেখা হয়নি। অথচ অদ্ভুত ব্যাপার হলো, দেখা না হলেও ছেলেটার মুখটা মাঝে মধ্যে হঠাৎ করে মনে পড়ে যাচ্ছিল তার। প্রথম বিষয়টা গুরুত্ব দেয়নি ইরফা, কিন্তু সময় যত গড়িয়েছে ততই ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগতে শুরু করেছে। নিজেকেই বারবার বুঝিয়েছে
যার সাথে ঠিকমতো পরিচয় নেই তাকে নিয়ে ভাবার কি আছে। তবুও মাঝে মাঝে সেই ভ্রু কুচকে তাকানো মুখটা চোখের সামনে ভেসে উঠত। আজ ক্লাস শেষ হওয়ার পর ডিপার্টমেন্টে কয়েকজন মেয়ে মিলে বিশ্ববিদ্যালয়ের গেমিং রুমে যাওয়ার পরিকল্পনা করলো। ইনায়া তো শুরু থেকে যাওয়ার জন্য উদগ্রীব ছিল। চল না একটু ঘুরে আসি, সারাদিন ক্লাস অ্যাসাইনমেন্ট করতে করতে জীবনটাই বিরক্তিকর হয়ে গেছে। শেষ পর্যন্ত ইরফাও রাজি হয়ে গেল। স্পোর্টস কমপ্লেক্স ইনডোর গেমস রুম ঢুকতেই ইরফা এক মুহূর্তের জন্য থমকে গেল। বাইরে দুপুরের রোদ ঝলমল করলেও ভেতরটা পরিবেশটি একদমই আলাদা। নরম আলোয় আলোকিত বিশাল কক্ষটা এক ধরনের গম্ভীর অথচ আকর্ষণীয় আবহ তৈরি হয়েছে। দেয়াল জুড়ে বিভিন্ন খেলাধুলার ছবি, ট্রফি আর বিশ্ববিদ্যালয়ে অর্জনের স্মারক সাজানো। কোথাও কয়েকজন টেবিলে টেনিস খেলছে, কোথাও আবার দাবার বোর্ড ঘিরে বসে আছে কয়েকজন শিক্ষার্থী। তবে পুরো রুমে সবচেয়ে বেশি ভিড় জমেছে মাঝখানে রাখা বড় সবুজ পোল টেবিলটার চারপাশে। ইরফার চোখও অজান্তেই সেদিকে চলে গেল। সবুজ কাপড়ে মোড়া টেবিলটার পাশে দাঁড়িয়ে আছে ইহান, কালো রঙের ফুল হাতা শার্টের হাতা কোণে পর্যন্ত গুটানো, ডান হাতে ধরা কিউ স্টিক, মুখে সেই চিরচেনা নির্লিপ্ত ভাব। চারপাশে এত মানুষ দাঁড়িয়ে থাকলেও যেন সেদিকে তার কোনো প্রক্ষেপ নেই। সমস্ত মনোযোগ নিবদ্ধ টেবিলের উপর ছড়িয়ে থাকা রঙিন বলগুলোর দিকে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কিছু একটা বলল, আশেপাশে থাকা কয়েকজন হাসলো, কিন্তু ইহান শুধু হালকা একটা ভ্রু তুলে আবার টেবিলের দিকে তাকালো। মুহূর্তটা অদ্ভুতভাবে চোখে আটকে গেল ইরফার। এতদিন দূর থেকে দেখেছে ছেলেটাকে, ক্যাম্পাসে হাঁটতে দেখেছে, লাইব্রেরির সামনে দেখেছে, কখনো বন্ধুদের সঙ্গে, কখনো একা, কিন্তু এমনভাবে আগে দেখিনি। কি একটা অদ্ভুত আত্মবিশ্বাস আছে ছেলেটার মধ্যে, যেন সে জানে তাকে সবাই লক্ষ্য করছে। আবার এমনও মনে হয় কে তাকিয়ে আছে বা কে তাকিয়ে নেই সেটা নিয়ে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। ইহান ধীরে ধীরে নিচু হলো, এক হাত টেবিলের উপর রেখে বলের দিকে নিশানা করলো। পুরো রুম যেন কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। টক কিউস্টিকে আঘাতে সাদা বলটা ছুটে গেল সামনে। একটা, দুটো, তিনটি বলকে ধাক্কা দিয়ে অবশেষে একটি নীল বল সোজা গিয়ে টেবিলের কোণে পকেটে পড়ল। চারপাশ থেকে সঙ্গে সঙ্গে করতালি শব্দ উঠল। বাহ দোস্ত, আবারও, কেউ একজন উত্তেজিত কণ্ঠে বলল। ইহান শুধু মৃদু হাসলো। সেই হাসিটাও খুব বেশি স্থায়ী হলো না, যেন হাসিটাকেও সে অযথা নষ্ট করতে চায় না। ইরফা বুঝতেই পারল না কখন থেকে সে নিঃশব্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে। তার পাশে দাঁড়িয়ে থাকা ইনায়া কোনো দিয়ে হালকা গুঁতো দিয়ে বলল, কি দেখছিস? ইরফা চমকে উঠল। কিছু না কিছু না। ইনায়া ঠোঁট বাঁকা করে বলল, তাহলে 5 মিনিট ধরে একই দিকে তাকিয়ে আছিস কেন? ইরফা বিরক্ত মুখে অন্যদিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু অদ্ভুতভাবে তার দৃষ্টি আবারও গিয়ে থামলো ইহানের উপর। এই ছেলেটার মধ্যে এমন কি আছে? কেন সবাই তাকে নিয়ে এত কথা বলে? কেন সিনিয়র থেকে জুনিয়র সবার মুখে মুখে তার নাম? আর সবচেয়ে বড় কথা, কেন ইনায়া বলছে তার কাছ থেকে দূরে থাকার জন্য? প্রশ্নগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে লাগে। এদিকে খেলা চলছে। ইহানের প্রতিটি শট ছিল নিখুঁত, প্রতিটি মুভমেন্ট অদ্ভুত একটা ছন্দ। মনে হচ্ছে না সে খেলছে, মনে হচ্ছে বহুদিন ধরে চর্চা করে একটি শিল্পকর্ম তৈরি করছে। একটা শট শেষ হলে আরেকটার জন্য প্রস্তুত হচ্ছে। কোন বল কোথায় যাবে, কোন কোন আঘাত করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে, সব যেন আগে থেকে হিসাব করে রেখেছে। তার চোখে মুখে কোনো উত্তেজনা নেই, কোনো অস্থিরতা নেই, শুধু এক ধরনের স্থিরতা। আর সেই স্থিরতাই তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে। ইরফা হঠাৎ লক্ষ্য করলো আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেক মেয়েরাই চুপচাপ খেলা দেখছে। কেউ ফিস ফিস করে কথা বলছে, কেউ ছবি তুলছে, কেউ আবার শুধুই তাকিয়ে আছে। কিন্তু ইহানের দৃষ্টি একবারের জন্য দর্শকের দিকে যাচ্ছে না। সে যেন নিজের এক আলাদা জগতে আছে, যেখানে অন্য কারোর প্রবেশাধিকার নেই। আর ঠিক সেই কারণে হয়তো তাকে এত রহস্যময় লাগে। একসময় খেলা শেষ হলো, শেষ বলটা পকেটে ঢুকে যেতেই চারপাশে আবার করতালি শব্দ উঠল। ইহান হালকা মাথা নেড়ে কিউ স্টিকটি টেবিলের পাশে রেখে দিল, তারপর একবার চারপাশে তাকালো। আর সেই মুহূর্তেই অপ্রস্তুত হয়ে গেল ইরফা, কারণ কয়েক সেকেন্ডের জন্য ইহানের দৃষ্টি এসে থামলো সরাসরি তার চোখে। মুহূর্তটা খুব ছোট ছিল, হয়তো মাত্র 1-2 সেকেন্ড। তবুও ইরফার মনে হলো সময় যেন হঠাৎ ধীর হয়ে গিয়েছে, রেসপন্ডন অকারণে একটু দ্রুত চলছে। আর ঠিক তখনই ইনার কথা আবার কানে বাজলো, ইহানের ধারে কাছেও যাবে না তুমি। কিন্তু কেন? কি এমন আছে এই ছেলেটার মধ্যে? উত্তর এখনো অজানা। তবে ইরফা বুঝতে পারলো তার কৌতূহলটা দিন দিন আরো বিপজ্জনকভাবে বেড়ে চলেছে। ঠিক তখনই পিছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে উঠল, আরে তোমরা এখানে? জুবায়ের হাতে কফির মগ নিয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। ইয়ানা তাকে দেখে অজান্তে একটু থমকে গেল। জুবায়ের এসে সবার সাথে ইরফার দিকে তাকে
বলল, শরীর এখনো পুরোপুরি ভালো তো? জি ভালো। নিশ্চিত তো? তোমাকে কিন্তু এখনো একটু দুর্বল লাগছে। ইরফা হেসে বলল, এতটাও না। জুবাইর হালকা এসে মাথা নাড়ালো। নোটসগুলো দেখেছো? অনেক কাজে লেগেছে। কোনো সমস্যা হলে আমাকে বলবে। কথাগুলো খুব স্বাভাবিক হলেও ইনায়ের বুকের ভিতর কেমন যেন মুসুর দিয়ে উঠলো। সে জানে জুবাইর কোনো খারাপ উদ্দেশ্যে নেই, তবুও কেন জানি ভালো লাগলো না। তার মনে হচ্ছিল জুবাইর জন্য পুরো সময়টা ইরফার সাথে কথা বলছে। ইনায়ের মুখে হাসি ধরে রাখলেও অজান্তে চুপচাপ হয়ে গেল। অন্যদিকে বিলিয়ার্ড টেবিলের পাশে দাঁড়িয়ে থাকা ইহানের দৃষ্টি একবার তাদের দিকে গিয়ে থামলো। জুবাইর হাসি মুখ, ইরফার সাথে তার স্বাভাবিক কথোপকথন। কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ইহান, তারপর অদ্ভুতভাবে মুখ ফিরিয়ে নিল ইহান। পরের শটটা মারতে গিয়েও জীবনের প্রথমবার সহজ বলটাও মিস করলো। পাশে দাঁড়ানো বন্ধুরা অবাক হয়ে গেল। কি ব্যাপার ভাই, আজ মন কোথায়? ইহান ভ্রু কুঁচকে বলল, চুপ করে দাঁড়াও। তার গলায় বিরক্তির ছাপ, কিন্তু বিরক্তিটা ঠিক কার উপর সেটা কেউ বুঝতে পারল না। ইহানের এমন আচরণে পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুরা একে অপরের মুখ চাওয়াচুরি করলো, কারণ সাধারণত সে খেলার সময় কখনো মনোযোগ হারায় না, কিন্তু আজ যেন সবকিছু একটু অগোছালো লাগছে। ইহান আবারও কিউস্টিক হাতে নিল। এবার নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো, কিন্তু অদ্ভুতভাবে তার দৃষ্টি বারবার ঘুরে যাচ্ছিল ঘরের অন্য প্রান্তে। সেখানে জুবাইর দাঁড়িয়েছিল, কিছু একটা বলছে, আর ইরফা হেসে উত্তর দিচ্ছে। হাসিটা খুব স্বাভাবিক, তবুও কেন যেন ইহানের ভালো লাগলো না। মুহূর্তের মধ্যে নিজের এমন চিন্তায় বিরক্ত হয়ে উঠল সে। কেন ভালো লাগবে না? ওরা কথা বলছে, তাতে ওর কি? নিজেকে বোঝানোর চেষ্টা করলো ইহান, কিন্তু মনের ভিতরে অস্থিরতা কিছুতেই কমলো না। এদিকে ইনায়া চুপচাপ দাঁড়িয়েছিল। জুবাইর মাঝে মাঝে তার সাথে কথা বলছিল, কিন্তু মেয়েটার মনে হচ্ছিল সে কেন যেন অদৃশ্য হয়ে গেছে। সব কথার কেন্দ্রবিন্দুতে ছিল ইরফা। হয়তো জুবাইর ইচ্ছে করে এমন করছে না, তবুও বুকের ভিতরটা হালকা ব্যথা করছিল। কিছু অনুভূতি থাকে যেগুলো কোনো যুক্তি নেই। ইনায়ের অনুভূতিও ঠিক তেমন। হঠাৎ জুবাইর বলল, তোমরা কেউ বিলিয়ার্ড খেলেছো কখনো? ইরফা মাথা নাড়ালো, না। তাহলে আজ শিখে ফেলো। আমি তো পারবো না। না পারলেই তো কেউ শিখাবে তোমাকে। জুবাইর কথায় ইরফা হেসে ফেলল, কিন্তু সেই হাসিটা দূর থেকে দাঁড়িয়ে থাকা ইহানের চোখ এড়ালো না। তার ভ্রু দুটো অজান্তে কুঁচকে গেল। ঠিক তখনই জুবাইর মজা করে বলল, চলো আজ তোমাকে খেলতে হবে। ইরফা অপ্রস্তুত হয়ে বলল, না না না, আমি এসব পারি না। পারতে হবে না, চেষ্টা করলেই হবে। শেষ পর্যন্ত অনেকটা জোর করে বিলিয়ার্ড টেবিলে নিয়ে গেল। চারপাশে কয়েকজন আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। এরপর কিউস্টিক নিয়ে এমনভাবে দাঁড়ালো যে দেখে সবার হাসি পেয়ে গেল। ইনায়া পাশ থেকে শুধু ভ্যাবলার মতো তাকিয়ে রইল। এরপর নিজেও লজ্জা পেয়ে হেসে দিল সে। জুবাইর সামনে এসে ধৈর্য ধরে বুঝিয়ে দিতে লাগলো, না এভাবে না, একটু নিচে হয়ে দাঁড়াও। এভাবেই আর একটু। এখন এবার ঠিক আছে। দূর থেকে দৃশ্যটা ইহান দেখছিল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। বন্ধুদের একজন খেয়াল করে বলল, কি দেখছিস সেভাবে? কিছু না। কিছু না হলে একই দিকে এত সময় ধরে তাকিয়ে আছিস কেন? ইহান উত্তর দিল না। সে নিজেও বুঝতে পারছিল না কেন বারবার দৃষ্টি তার ওই দিকে চলে যাচ্ছে। জুবাইয়ের সাথে ইরফার কথোপকথন এমন কিছু ছিল না যে নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন আছে। তারা কথা বলছে, হাসছে, এটাই তো স্বাভাবিক। তবুও অদ্ভুতভাবে দৃশ্যটা তার ভালো লাগছিল না। কেন ভালো লাগছিল না সেটারও কোনো উত্তর নেই। একবার নিজের দৃষ্টি জোর করে সরিয়ে নিল। টেবিলের উপর ছড়িয়ে থাকা বলগুলোর দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তখনই কানে ভেসে এলো ইরফার হাসির শব্দ। খুব সাধারণ একটা হাসি, তবুও যেন অকারণে বিরক্ত হয়ে উঠল সে। চোয়াল শক্ত হয়ে গেল। নিজের উপরেই বিরক্ত লাগতে শুরু করলো। আজে বাজে ভাবছিস কেন? মনে মনে নিজেকে ধমক দিল সে। মেয়েটার সাথে তার পরিচয় বা কতটুকু? কয়েকবার দেখা হয়েছিল মাত্র। তাহলে জুবাইয়ের সাথে কথা বলে তার সমস্যা কোথায়? সমস্যা তো থাকার কথা না। কিন্তু যতবার নিজেকে বোঝানোর চেষ্টা করছিল, ততবারই ভিতরে অস্বস্তিতে যেন আরও বেড়ে উঠেছিল। বন্ধুদের সাথে কথাও বলছিল না ঠিক মতো, হাসছিল না, বরং অদ্ভুতভাবে সবকিছু খেয়াল করছিল। জুবাইর কখন কথা বলছে, ইরফা কখন হাসছে, কখন চোখ নামিয়ে নিচ্ছে, কখন আবার তাকাচ্ছে। হঠাৎ করে নিজের চিন্তাগুলো টের পেয়ে বিরক্ত হয়ে উঠল ইহান। সে আসলে কি করছে? কেন খেয়াল করছে এসব? প্রশ্নগুলো কোনো উত্তর তার কাছে নেই। আর ঠিক সেই কারণেই নিজের মেজাজটা আরও খিটখিটে হয়ে উঠছিল। হঠাৎ কেউ স্টিকটি টেবিলের উপর রেখে সোজা হেঁটে চলে গেল ওদের দিকে। তার হঠাৎ আগমনের জন্য কয়েকজন অবাক হয়ে তাকালো। জুবাইর ভ্রু তুলল, কিছু বলবি? ইহানের চোখ একবার ইরফার দিকে গিয়ে থামলো, তারপর সম্পূর্ণ নির্বৃত গলায় বলল, এইভাবে শিখালে রাত পর্যন্ত লাগবে। জুবাইর হালকা এসে বলল, তাহলে তুই শিখিয়ে দে। কথাটা ছিল মজার ছলে,
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইহান বলল, ঠিক আছে। এক মুহূর্তের জন্য পরিবেশটা থমকে গেল। ইরফান নিজেও বিস্মিত হয়ে তাকালো, কারণ এই ছেলেটা তো তাকে দেখলেই বিরক্ত হয়, তাহলে হঠাৎ সাহায্য করতে আসলো কেন? ইহান অবশ্য কারো মুখে দিকে তাকালো না, শান্ত গলায় বলল, স্টিকটা দাও আমাকে। ইরফা ধীরে ধীরে স্টিকটা এগিয়ে দিল। ইহান সেটা হাতে নিয়ে নিখুঁত ভঙ্গিতে দাঁড়ালো, তারপর এক আঘাতেই বলটাকে পকেটে পাঠিয়ে দিল। চারপাশে আবারও প্রশংসার শব্দ উঠল। ইহান নির্বিকার, যেন তার কাছে এগুলো সব কিছু সাধারণ ব্যাপার। কয়েক সেকেন্ড পর সেই স্টিকটা আবার ইরফা হাতে ফিরিয়ে দিয়ে বলল, এবার চেষ্টা করো। আমি পারবো না, আগে চেষ্টা করো। কথাটা বলার সময় তার কণ্ঠে বিরক্ত ছিল না, আবার বিশেষ কোনো কোমলতাও ছিল না, যেন খুব সাধারণ একটা কথা ছিল। ইরফা ধীরে ধীরে আবার দাঁড়ালো। এইবার শট মারতেই বলটা গড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেল, পকেটে ঢুকলো না। চারপাশে কয়েকজন হেসে উঠল। ইরফা লজ্জা পেয়ে মুখ নামিয়ে ফেললো। কিন্তু আশ্চর্যজনকভাবে ইহান বলল, প্রথমবারের জন্য খারাপ না। ইরফা অবাক হয়ে তার দিকে তাকালো। এই প্রথম ছেলেটার মুখ থেকে নিজের জন্য কোন ইতিবাচক কথা শুনলো। তাদের চোখ কয়েক সেকেন্ডের জন্য এক হয়ে গেল। তারপর ইহান দৃষ্টি সরিয়ে নিল। প্র্যাকটিস করলে শিখে যাবে। কথাটা বলেই সে আর দাঁড়ালো না, স্টিকটা টেবিলের উপর রেখে ঘুরে চলে গেল। ইরফা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, আর জবাই তাকিয়ে রইল ইহানের চলে যাওয়ার দিকে। তার মনে হচ্ছিল বিষয়টার ভিতর এমন কিছু আছে যা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সেটা কি সে ঠিক ধরতে পারছিল না। আর ইনায়া, সে চুপচাপ দাঁড়িয়েছিল। আজ তার মনে হলো এই গল্পে হয়তো শুধু সেই সবচেয়ে বেশি নীরব। গেমিং রুম থেকে বের হওয়ার পর ইরফার মনটা কেমন যেন অদ্ভুত হয়ে রইল। বিকেলের নরম আলো তখন ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। ক্যাম্পাসের লাল ইটের পথ ধরে ইনায়ার পাশে হাঁটলেও মনটা যেন কোথাও আটকে আছে।